কোনোদিনও ফোন না করে থাকতে পারতেন আপনি? জানি না, কিন্তু আমার প্রচন্ড অভিমান হচ্ছিল তোমার উপর। আবারও সরি বললাম। এটা একদম অনিচ্ছাকৃত একটা ভুল ছিল। প্লিজ রাগ করেন না। তুমি কাল চলে যাবে? হুম, কাল সকালে। আমি আসি তোমার সঙ্গে? কোথায়? আমি ঢাকায় যাই তোমার সঙ্গে। আরে না না, মাথা খারাপ নাকি? কেন? আমি গেলে কি হয়? বাবা যেতে পারে আমার সঙ্গে। বাবা যদি নাও যায়, ফ্লাইটের টিকিট তো বাবা কেটে দেবে। আপনি আমার সঙ্গে যেতে পারবেন না। আজকে দেখা করো প্লিজ প্লিজ। হুম, আজকে দেখা করা যায়। কখন আসবে বলো? 12টার দিকে। রাতের মধ্যে ফাঁকি দেবে না তো? সরি বললাম তো বাবা, ভুল হয়ে গেছে। আবার যদি কেউ তোমাকে আটকে দেয়? কেউ আটকাবে না। আমি 12টার সময় আপনাকে ফোন করব। তারপর আপনি বাসা থেকে বের হবেন। আপনি কাজী অফিসের সামনে চলে আসবেন, আমি ওখানে আসব। আজকেই কাজী অফিসে যাবো পিয়া? শুনেন, বেশি দুষ্টুমি করলে কিন্তু আমি আসবই না। আচ্ছা, দুষ্টামি করব না। আমি তোমার ফোনের অপেক্ষায় থাকলাম। পিয়া সাদকে ফোন করে জানিয়েছে ওরা 12:30টায় দেখা করবে। কাল রাতে সাদ যে প্যাকেটটা দিয়েছিল, উত্তেজনায় বসে পিয়া সেটা খুলতেই ভুলে গিয়েছিল। সকালে প্যাকেট খুলে কাঠ আর মেটালে তৈরি খুব সুন্দর একটা গয়না সেট দেখতে পেল, যেটা বেগুনি, সোনালি আর গোলাপি রঙের। গয়না সেটটা পিয়ার খুব পছন্দ হলো। সে ক্যাবিনেট থেকে বেগুনি রঙের 3 পিস সেট বের করলো। এটাই সে আজকে পরবে। সঙ্গে সাদের দেওয়ার গয়নার সেট। সাজতে গিয়েও সে খুব একটা সাজগোজ করলো না। আসমান পারভিনের কাছে সে এত তাড়াতাড়ি ধরা পড়তে চায় না। সেজেগুজে তাকে বাইরে বেড়াতে দেখলেই আসমা প্রশ্নের ডালি খুলে বসবেন। ঠোঁটে হালকা লিপস্টিক আর কপালে ছোট্ট একটা টিপ পরে সে সাজ শেষ করলো। তারপর গয়না সেটটা পরে নিল গলায় আর কানে। কাঠের বালা দুটো এক হাতে পড়ল। হঠাৎ ওর মনে পড়ল, তার কি সাদের জন্য কিছু নেওয়া উচিত? রিটার্ন গিফটে অবশ্যই দেওয়া উচিত, কিন্তু অনেক ভেবেও কি দেয়া যায় সেটাই ঠিক করতে পারলো না পিয়া। বের হওয়ার আগে আসমার রুমের দরজা খুলে ভেতরে উকি দিল পিয়া। আসমা রুমে নেই। এখন তার গোসলের সময়, তার মানে এখন তিনি ওয়াশরুমে আছেন। পিয়া দরজাটা টেনে দিয়ে সেখান থেকে সরে এলো। কাজী অফিসের পাশে সাদ অপেক্ষা করছিল। রিকশায় করে পিয়াকে আসতে দেখে সে সামনে এগিয়ে গেল। পিয়া রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে সাদের দিকে তাকিয়ে হাসল। কাল রাতে সে খুব স্বাচ্ছন্দ্যের কথা বলতে পারছিল। আজ দিনের আলোয় ওর বেশ অস্বস্তি আর লজ্জা হচ্ছে। সাদ বলল, আমি ভীষণ টেনশনে ছিলাম। কিসের টেনশন? মনে হচ্ছিল তুমি আসতে পারবে না। এখন তো আপনার সামনে দাঁড়িয়ে আছি, এখনো টেনশন হচ্ছে? না, এখন টেনশন হচ্ছে না, এখন খুব ভালো লাগছে। পিয়া, তুমি সত্যি এসেছো? আপনার সামনেই তো দাঁড়িয়ে আছি। তাই তো, কোথায় যাব বলো? আমি কি জানি। সন্ধ্যা পর্যন্ত আছো তো? ওরে বাবা, এতক্ষণ থাকা যাবে না। এমনিতেই দাদিকে ফাঁকি দিয়ে বেরিয়ে এসেছি। এই দুপুরের দিকে বাইরে যাচ্ছি দেখলেই দাদি আমাকে আটকে দিতেন। তাহলে তুমি কতক্ষণ থাকতে পারবে? 2 ঘন্টার বেশি না। সাদ একটু ভেবে বলল, আর্কেডিয়ার পাশে ভালো একটা রেস্তোরাঁ আছে, আমরা ওখানে যেতে পারি। কোনো সমস্যা নেই তো? না, সমস্যা নেই, যাওয়া যায়। ওরা দুজন মিলে রেস্তোরাঁ এলো। মুখোমুখি চেয়ারে বসে সাদ বলল, থ্যাঙ্কস পিয়া। থ্যাঙ্কস কিসের জন্য? এই যে আমার ডাকে সাড়া দিয়ে তুমি এসেছো সেটার জন্য। তাহলে তো আপনারও একটা থ্যাঙ্কস প্রাপ্য। আপনিও এসেছেন। বেগুনি রঙে তোমাকে খুব সুন্দর লাগছে। গয়নার সেটটা কেনার সময় মনে হয়েছিল এটাতে তোমাকে খুব মানাবে। তুমি এটা পরেছো, আমি খুব খুশি হয়েছি। বেগুনি রংটা আমার খুব ভালো লাগে। গয়নার সেটটা আমারও খুব পছন্দ হয়েছে। পুরো সেটটাই খুব সুন্দর। থ্যাঙ্কস সাদ ভাইয়া। এখন আর ভাইয়া বলো না প্লিজ। তোমার মুখে ভাইয়া ডাক বড্ড কানে লাগছে। সরি, সবসময় ভাইয়া ডেকেছি তাই হুট করে অন্য কিছু বলতে পারিনি। তুমি সানাকে কিছু বলনি তো আবার? না, কতবার যে মনে হয়েছে সানাকে বলি, কিন্তু আপনি নিষেধ করেছেন তাই বলিনি। সানা জানলে কি হবে বলেন তো? ও কিভাবে নিবে বিষয়টা? সানা অবশ্যই জানবে, সবাই জানবে, কিন্তু অন্যেরা জানার আগে নিজেরাই নিজেদের একটু বুঝে শুনে নিক। আপনি চট্টগ্রামে চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিলেন, যদি চাকরি হয়ে যায় ওখানে চলে যাবেন? তেমনই ইচ্ছা ছিল, বাসা থেকেও এটাই চাচ্ছে। আমি চট্টগ্রামে চলে গেলে 2 ভাই বোন একসঙ্গে থাকতে পারবো। এটা ভালো হবে। কিন্তু আমার এখন আর চট্টগ্রামে যেতে ইচ্ছা করছে না। কেন? আমার এখন ঢাকায় চলে যেতে ইচ্ছা করছে। ঢাকায় কেন? আপনার জন্য তো সিলেট অথবা চট্টগ্রাম ঠিক জায়গা। আপনি চট্টগ্রামে থাকলে সানার জন্য ভালো হয়। সানা আমাকে এই কথাই বলছিল গতকাল। ও তো খুব খুশি আপনি চট্টগ্রাম গেলে। কি করবে না করবে মনে মনে সব ঠিক করে রাখছে। জানি, আম্মাও চায় আমাকে চট্টগ্রাম পাঠিয়ে দিতে। আমি নিজেও এতদিন চট্টগ্রাম যেতে চাচ্ছিলাম, কিন্তু বিশ্বাস করো,
এখন আর চট্টগ্রামে যেতে চাই না। এখন মনে হচ্ছে ঢাকায় যেতেই হবে। ঢাকায় থাকলে তোমাকে তো প্রতিদিন দেখতে পাবো। আমাকে প্রতিদিন দেখার কি আছে? এতদিন তো আপনি আমাকে না দেখেই ছিলেন। এতদিন আর আজকের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে পিয়া। বিশেষ করে কাল রাতের পর থেকে আমার জীবনটাই কেমন যেন পাল্টে গেছে। এখন শুধু মনে হচ্ছে যেভাবেই হোক আমার ঢাকায় যেতেই হবে। ঢাকায় গেলে প্রতিদিন আমাদের দেখা হবে। আচ্ছা পিয়া, একটা কথা বলো তো, তুমি আমাকে পছন্দ করলে কি কারণে? তুমি তো আমাকে রিফিউজ করতে পারতে না? আপনি ঢাকায় যাওয়ার পর আপনাকে নিষেধ করব বলে আমি কয়েকদিন সময় নিয়েছিলাম। আমি যতবার নিষেধ করতে চেয়েছি, ভিতর থেকে কে যেন আমাকে প্রতিবার আটকে দিয়েছে। তখনই আমি প্রথম বুঝতে পেরেছি আমি আপনাকে লাইক করি। যখন প্রথম এটা বুঝলাম, আমি ভীষণ রকমের অবাক হয়েছি। তারপর তো পাগলের মতো আম্বারখানায় চলে এসেছি। এসে শুনি আপনি নেই। কি যে মন খারাপ হয়েছিল আমার তখন, বলে বোঝাতে পারবো না। সাদ পিয়ার হাতটা ধরে বলল, আমিও যখন শুনলাম তুমি এখানে, আমার যে কেমন ছটফট লাগছিল। শুধু মনে হচ্ছিল কখন তোমাকে দেখব। চুড়িগুলো তোমার হাতে খুব সুন্দর লাগছে। কথাটা বলে সে বালাগুলো নাড়াচাড়া করতে লাগলো। পিয়ার অদ্ভুত এক অনুভূতি হচ্ছে। একটা ছেলের হাত একটা মেয়ের হাত ছুঁয়েছে। এর মধ্যে এতটা ভালো লাগার অনুভব থাকতে পারে, কি অসম্ভব এক ব্যাপার। এ কারণেই বুঝি মানুষ প্রেমে পড়ে। সে তার অন্য হাতটা সাদের হাতের উপর রেখে চোখ বন্ধ করলো। সাদ বলল, কি হলো? চোখ বন্ধ করলে কেন? কিছু ভাবছো পিয়া? আমি এই মুহূর্তকে অনুভব করছি। এমন মুহূর্ত আমার জীবনে আগে কখনো আসেনি। আমিও খুব অবাক হচ্ছি, কি করে আমি তোমার মধ্যে হারিয়ে গেলাম। আমি সারা জীবন মেয়েদের কাছ থেকে দূরে দূরে থেকেছি, ইচ্ছা করে থাকিনি। আমার মধ্যে কেমন জানি একটা জড়তা কাজ করতো সব সময়। এই যে তুমি এতবার আমাদের বাসায় এসেছো, কখনো আমার ইচ্ছা হয়নি তোমার সঙ্গে গল্প করার। কিন্তু তোমাকে দেখলে মনের মধ্যে একটা অন্যরকম ভালো লাগা কাজ করতো। এটা যে শুধু ভালো লাগা না, এটা যে ভালোবাসা, সেটা বুঝেছি তুমি ঢাকায় চলে যাওয়ার পর। সেই প্রথম আমি বুঝলাম আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি, এই কথাটার কি অসম্ভব শক্তি। কথাটা পিয়ার পুরো শরীরে কাঁপন ধরিয়ে দিচ্ছে। তার মন চাইছে সাদকে ভালোবাসি কথাটা বলতে, কিন্তু কিছুতেই কথাটা বলতে পারলো না। সাদ বলল, তুমি কালকে চলে যাচ্ছ? হুম। এরপর আবার কবে দেখা হবে আমাদের? সেমিস্টার শেষ করে আমি যখন আসবো তখন দেখা হবে। সেমিস্টার কবে শেষ হবে? আগামী মাসের শেষে। কি এতদিন? এত প্রায় 2 মাস। অসম্ভব। এতদিন তোমাকে না দেখে আমি থাকতেই পারবো না। এর মধ্যে তো আর আসা সম্ভব না। সবগুলো কোর্সের প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট আর পরীক্ষা চলতেই থাকবে। সমস্যা নেই, আমি ঢাকায় চলে আসব। তুমি দেখা করবে তো পিয়া? পিয়া হাসলো, কথা বলল না। সাদ বলল, তুমি কি সবসময় কম কথা বলো নাকি আমার সঙ্গেই কম কথা বলছো? আমি তো বুঝতে পারছি না। আমি কম কথা বলি, শুধু আমার প্রিয়জনদের কাছে যখন যাই তখন অনেক কথা বলি। তখন আমার কথা শেষ হতেই চায় না। আমি তোমার প্রিয়জন কবে হব পিয়া? আপনি তো আমার। পিয়া কথা শেষ করতে পারল না। সাদ বলল, তুমি কি আমার কাছে লজ্জা পাচ্ছ পিয়া? লজ্জা না, আবার লজ্জাও বলতে পারেন। আমার একটু সময় লাগবে সহজ হওয়ার জন্য। তুমি আমাকে তুমি করে কবে বলবে? বলবো, ওই যে বললাম একটু সময় লাগবে। ঠিক আছে, আমি অপেক্ষায় রইলাম। কি খাবে বলো? কিছু খাবো না। কিছু খাবে না বললেই হলো। তোমার সঙ্গে দেখা হবে এই টেনশনে আমি সকাল থেকে না খেয়ে আছি। কি বললেন আপনি? না খেয়ে আছেন? এটা এতক্ষণ বলেননি কেন? এতক্ষণ খিদে পাইনি, কিন্তু তোমার হাত ধরার পর থেকে ভীষণ খিদে পাচ্ছে। মানে কি? আমার হাত ধরে খিদে পেয়ে গেল? হুম, এতক্ষণ তো ব্রেন তোমার টেনশনে ব্যস্ত ছিল। এখন তুমি এসে পড়েছো, তোমাকে পেয়ে গেছি, তোমার হাত ধরে বসে আছি, তাই ওই টেনশন দূর হয়েছে। এখন পেট জানান দিচ্ছে তাকে খেতে দিতেই হবে। কি খাবেন বলেন? তুমি যা খাবে আমিও সেটাই খাবো। আমি বাসা থেকে বের হওয়ার আগেই খেয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি অর্ডার করছি। পিয়া নিজের জন্য কফি নিল আর সাদের জন্য নিল বারবিকিউ পাস্তা আর চিকেন পাক পেস্টিস। খাবার চলে এলো কিছুক্ষণের মধ্যে। সাদ খাচ্ছে আর কথা বলছে। পিয়া কফিতে চুমুক দিচ্ছে আর সাদের কথা শুনছে। সে মনে মনে ভাবছে, এই ছেলেটার সঙ্গে কি তার ভাগ্য লেখা আছে? তাহলে এত বছর সে বিষয়টা বুঝতে পারেনি কেন? হঠাৎ তার আরও একটা কথা মনে হলো। দাদি আর বাবা যখন সাদের কথা জানতে পারবেন, তখন তাদের কেমন প্রতিক্রিয়া হবে? বাবাকে হয়তো সে রাজি করিয়ে ফেলবে, কিন্তু দাদি কি রাজি হবে? দাদি যদি রাজি না হন, তাহলে দাদিকে কি করে রাজি করাবে? পিয়ার এখন মনে হচ্ছে
তার মার বেঁচে থাকার খুব দরকার ছিল। মা যতদিন বেঁচে ছিল তার জীবনটা ততদিন খুব সহজ ছিল। তারেক ভার্চুয়াল জগতের অনিয়মিত সদস্য। হোয়াটসঅ্যাপে আর মেসেঞ্জারে ওর বন্ধুদের দুটো গ্রুপ আছে, সেখানে নিয়মিত আড্ডা দেওয়া হয়। এর বাইরে সপ্তাহে বা 15 দিনে সে একবার ফেসবুকে উকি দেয়। এখানে সময় কাটানো তার কাছে সময়ের অপচয় ছাড়া আর কিছুই মনে হয় না। আজ ফেসবুকে ঢুকে দেখলো অনেকগুলো নোটিফিকেশন জমে আছে। সবগুলো চেক করতে গিয়ে দেখলো ফ্রেন্ড রিকোয়েস্ট নূপুরের নামটা জলজল করছে। আরও 10 দিন আগে রিকোয়েস্ট পাঠিয়েছে নূপুর। তারেক রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা কিছুক্ষণ পর মেসেঞ্জার টুংটাং শব্দ শুরু হলো। কেমন আছো? শেষ পর্যন্ত আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে তুমি? আমি তো ভেবেছিলাম অ্যাকসেপ্ট করবে না, ভীষণ লজ্জা লাগছিল। কেন রিকোয়েস্ট পাঠাতে গেলাম, আজই রিকোয়েস্ট ক্যান্সেল করার কথা ভাবলাম, আর তুমি আমাকে ফ্রেন্ড বানিয়ে নিলে। অনেক ধন্যবাদ তোমাকে। তারেক লেখাগুলো পড়ার পর লিখলো, এত দেরিতে রিকোয়েস্ট এক্সপোর্ট করার জন্য আমি ভীষণ দুঃখিত। আমি আসলে অনলাইনে ততটা অ্যাক্টিভ না, অফলাইনে আমার সব কাজ চলে যায় সব সময়। সেটাও একবার মনে হয়েছে, তুমি বহুদিন পর পর একটা করে পোস্ট দাও। আমার প্রোফাইল ঘুরে দেখলে নাকি? দেখতেই পারি, লক করা তো ছিল না যে কেউ দেখতে পারে। তা ঠিক যে কেউ দেখতে পারে। তুমি কেমন আছো নূপুর? ভালো আছি, তুমি? আমি তো ভালোই থাকি, ভীষণ ব্যস্ত থাকি সারাক্ষণ। কোথা দিয়ে যে সময় চলে যায় বুঝতেই পারি না। অথচ এক একটা সময় আমার সময় যেন কাটতেই চায় না। তারেক কিছুক্ষণ কিছু লিখলো না। কি লিখবে ঠিক বুঝতে পারছে না সে। তারপর কিছু না ভেবেই লিখে ফেললো, নতুন করে জীবন শুরু করো নূপুর। আর কার জন্য কার জীবন থেমে থাকে না। জীবন এখনো অনেকটা পথ তোমাকে চলতে হবে। জীবনকে এগিয়ে নাও, এগিয়ে যাও, থামিয়ে দেও না। আমি আর স্বপ্ন দেখি না তারেক, স্বপ্নটা আমাকে ছেড়ে চলে গেছে। নিজে ভালোবেসে যা চেয়েছি তা পাইনি, জোর করে অন্য কোথাও আমার ভাগ্য লিখে দেওয়া হলো। সেখানেই মন বসানোর চেষ্টা করলাম, সেখান থেকেও শূন্য হাতে ফিরলাম। আমি আর কখনোই কোনো স্বপ্ন দেখতে চাই না। ভালো থেকো। তারেকের উত্তরে কিছুই লিখতে পারলো না। সে ঠিক করলো হাতের কাজগুলো শেষ করে নূপুরের সঙ্গে ফোনে কথা বলবে। এদিকে ফোন করে নূপুরের সঙ্গে কথা বলবে চিন্তা করেও কাজের ঝামেলায় তারেক এর মধ্যে ফোন করতে পারেনি। আজ ভোর রাতে সে নূপুরকে স্বপ্নে দেখেছে। তারেক ঘুম থেকে উঠে কি করলো? আজ যত ব্যস্ততায় থাকুক না কেন, সময় বের করে নূপুরকে ফোন করতেই হবে। তারেক অফিসে এসে দরকারি ফোন এবং মেলগুলো সেরে নিল। 11টায় একটা মিটিং ছিল। হঠাৎ ক্লায়েন্টের ব্যক্তিগত কিছু কাজের জন্য মিটিং দুপুরের পর শিফট হয়েছে। কফি মেকারে কফি তৈরি করে তারেক জানালার ধারে সোফায় বসল। এখান থেকে বাইরের চমৎকার প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। সবুজে ঘেরা বেশ কয়েকটি টিলা আছে ওদিকটায়। তারেক প্রায় কাজের ফাঁকে ওখানটায় এসে বসে থাকে। কফিতে চুমুক দিয়ে তারেক নূপুরের ফোন নাম্বারটা বের করলো। আরেকবার সে নূপুরের ফোন নাম্বার ডিলিট করে দিয়েছিল। রিসোর্ট থেকে ফেরার পর নূপুর একবার ফোন করেছিল, তখন আবার নাম্বারটা সেভ করে রেখেছে। তারেক কল করে অপেক্ষা করছে। নূপুর ফোন রিসিভ করে হ্যালো বলল। তারেক বলল, সরি, তুমি বোধহয় ঘুমাচ্ছিলে, আমি ডিস্টার্ব করলাম। আমি রাখি, পরে ফোন করব। না না, রেখো না প্লিজ। তুমি ঘুমাচ্ছ জানলে আমি ফোন করতাম না। তুমি কিভাবে জানবে? তুমি ভালো আছো তো নূপুর? এত বেলা অবধি ঘুমিয়ে আছো যে? আমি ভালো আছি। নানির শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেল। রাত থেকে কেমন যেন করছিলেন, এই বলেন নিঃশ্বাস নিতে পারছেন না। পরক্ষণেই বললেন পা অবশ হয়ে যাচ্ছে, চোখে দেখছেন না। এত কিছুর পরও তাকে হসপিটালে নেওয়া যায় না। হসপিটালের নাম শুনলেই বাড়ি মাথায় তুলে ফেলেন। নানি এখন কোথায়, বাসায় নাকি হসপিটালে? নানি ওনার রুমে আছেন। আজকে হসপিটালে নেওয়ার চেষ্টা করব। আমার বড় খালার ছেলে রোমেল ভাইয়ার কথা মনে আছে তোমার? মনে আছে। রোমালের ভাই ডাক্তার না? ভাইয়াকে ফোন করেছিলাম। ভাইয়া বলল নানি যদি হসপিটালে যেতে না চায়, আমরা যেন বেশি জোরাজোরি না করে, এতে হিতে বিপরীত হতে যাবে। ভিডিও কল দিয়ে নানির সঙ্গে ভাইয়ার কথা বলিয়ে দিলাম। ভাইয়া বলল কোনো কিছু নিয়ে টেনশন থেকে এমনটা হচ্ছে।
আমরা যেন বাকি রাত নানির কাছেই থাকি। এরপর আমি আর আম্মা সারা রাত নানির পাশে বসেছিলাম। জানো, ভাইয়ার সঙ্গে কথা বলার পর নানি শান্ত হয়ে শুয়ে পড়লেন আর কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে গেলেন। আম্মাকে জোর করে 4টার দিকে ঘুমাতে পাঠিয়েছি। আমি 8টা পর্যন্ত নানির কাছে ছিলাম। নানি সকালে ঘুম থেকে উঠে সুন্দর করে নাস্তা করলেন। 8টার সময় বড় খালা আসার পর নানি রুমে এসে ঘুমিয়েছে। তাহলে তো তোমাকে বিরক্ত করলাম, তোমার রেস্ট দরকার, তুমি আরেকটু ঘুমাও, পরে ফোন করব। প্রথম কথা, তুমি আমাকে মোটেও বিরক্ত করেনি, বরং তোমার ফোন পেয়ে মন ভালো হয়ে গেছে। তুমি ফোন করবে এটা আমি আশাই করিনি। দ্বিতীয় কথা হচ্ছে, তুমি ফোন করলে রাখলেও আমার এখন আর ঘুম আসবে না, কাজেই তুমি নির্দ্বিধায় কথা বলতে পারো। কেমন আছো বলো? এই তো সব মিলিয়ে ভালোই আছি। চা খাচ্ছ? কোথায় তুমি? চাটা কফি, আমি অফিসে আছি, এই সময় তো অফিসেই থাকি। তুমি তো কফি পছন্দ করতে না। এখন পছন্দ করি। তোমার ওখানে আমাকে একটা চাকরি দাও, এভাবে আর ভালো লাগে না, একদম সময় কাটে না। আমার এখানে সত্যি তুমি কাজ করবে? নূপুরের দীর্ঘশ্বাস শুনতে পায় তারেক। একটু অপেক্ষার পর নূপুর বলে, না, তোমার ওখানে কাজ করব না, এমনিতেই বললাম কথাটা। অন্য কোথাও চেষ্টা করছো কাজের জন্য? এতদিন করিনি, করতে ইচ্ছে করেনি। এতদিন মনটা ভীষণ বিক্ষিপ্ত অবস্থায় ছিল। আমার ছেলের কথা এক মুহূর্তের জন্য ভুলতে পারতাম না। আমি তো নিজেকে গৃহবন্দী করে ফেলেছিলাম। আমার কাজিনগুলো না থাকলে এতদিনে আমি হয়তো পাগল হয়ে যেতাম, নিজেকে হয়তো শেষ করে ফেলতাম। ওরা সারাক্ষণ আমাকে বুঝিয়েছে, সময় দিয়েছে, জোর করে বাড়ির বাইরে বের করিয়েছে। তোমাদের জীবনে যা ঘটে গেছে সেটা নিয়ে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার নেই নপুর। তুমি কখনো পরিস্থিতির সময় পার করেছো, আমি হয়তো সেটা অনুভব করতে পারবো না। সন্তান হারানোর কষ্ট তো অন্য কিছুর সঙ্গে তুলনা করা যায় না। এই কষ্টটা একান্তই একজন মা অথবা বাবার। শুধু একটা কথা বলবো, যা চলে যাওয়ার তার জন্য আফসোস করতে হয় না। জীবনও কারোর জন্য থেমে থাকে না নপুর, জীবনটা তার নিজের গতিতে চলতে থাকে। আমাদের এই গতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়। জীবনটাকে আবার স্বাভাবিক গতিতে নিয়ে এসো। তোমার কফি খাওয়া শেষ? কেন বলো তো? হঠাৎ একটা কথা মনে পড়ল। কি কথা? তোমার মনে আছে আখালিয়া বাজারের কথা? ওখানে একটা স্টলে আমরা চা খেতে যেতাম। স্টলের পাশেই বিশাল বড় একটা কৃষ্ণচূড়া গাছ ছিল। ফুলের সিজনে পুরো গাছটা লাল রঙের কার্পেটের মতো হয়ে থাকতো। একদিন আমরা চা খেতে গেলাম। দোকানের মামা সেদিন প্রথম কফি বিক্রি শুরু করেছিলেন। কফি দেখে আমি খুব বেশি খুশি হয়েছিলাম, কিন্তু তুমি কিছুতেই কফি খাবে না। আমি তোমাকে জোর করে কফি খাইয়েছিলাম, মনে আছে? ভুলবো কি করে সেসব কথা? হঠাৎ দমকা বাতাস উঠল আর ধুলোয় চারদিক অন্ধকার হয়ে গেল। আমি ভয়ে তোমাকে জড়িয়ে ধরেছিলাম। এরপরেই শুরু হলো ঝুম বৃষ্টি। এমন উথাল পাতাল বৃষ্টি আমি কোনো দিন দেখিনি। মনে হচ্ছিল বাতাস আমাদেরকে উড়িয়ে নিয়ে যাবে। সেদিন আমরা আটকা পড়ে গিয়েছিলাম ওখানে, ওই টং দোকানে। সেদিন তুমি অনেক কাপ চা খেয়েছিলে আর আমি কফি খেয়েছিলাম। তোমাকে অনেক জোর করেও কিছুতেই ওই 1 কাপের বেশি কফি খাওয়াতে পারিনি সেদিন। কফিতে নাকি কিছুতেই চায়ের ফিল আসে না। আজ যখন তুমি কফি খাওয়ার কথা বললে, আমার হঠাৎ ওই দিনটার কথা মনে পড়লো। এখন কি তুমি কফি খাও? চা ছেড়ে দিয়েছো? না, ছাড়িনি, চায়ের নেশা আগের মতোই আছে। তাহলে কফি খাচ্ছ যে? দিনে একবার কফি খাই। কেউ একজন ছিল যে মানুষটা কফি পছন্দ করতো, তার কথা মনে করে প্রতিদিন একবার কফি খাই। আমি নিজেই বানিয়ে নিই। কবে থেকে খাও? বহু আগে থেকে, ধরে 20 বছর। তুমি একজনের সঙ্গে জীবন কাটিয়ে অন্যজনকে ভেবে কফি খেয়েছো? তোমার কাছে কি মনে হয় না তুমি তোমার সঙ্গীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করছো? না, মনে হয়নি কখনো বিশ্বাসঘাতক। যখন আমি অতীতকে বর্তমান সঙ্গে মেলাতে চাইতাম, সেটা আমি কখনোই করিনি। কিছু জিনিস, কিছু স্মৃতি আমাদের একবারে নিঃসব। কিছু অনুভূতি যদি আমাদের আনন্দ দেয়, আমি সেখানে দোষের কিছু দেখি না। আমার অতীতকে সাথে নিয়ে চলি না, কিন্তু অতীতের আবিষ্কারই করতে পারি না।
কিছুতে কিছুতেই না। একজন মানুষ যখন আমাদের জীবনে থেকে চলে যায় তখন শুধু মানুষটাই চলে যায়, স্মৃতিগুলো নিয়ে যেতে পারে না। স্মৃতিগুলো রয়ে যায়। স্মৃতিগুলো আমাদের বর্তমান জীবনে অশান্তির কারণ না হলে তো আর কোনো সমস্যা হচ্ছে না, তাই না? কি জানি, আমি তো এভাবে ভাবিনি কখনো। তোমার জীবনের সব স্মৃতি কি হারিয়ে ফেলেছো? না, স্মৃতি আছে তো। স্মৃতিগুলো মনে পড়লেই আমার ভীষণ রাগ হতো সব সময়। তোমার উপর এত রাগ হতো যে অনেক সময় হাতে থাকা জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিতাম। বহু বছর আমার এমন হয়েছে। ওই দিনগুলো মনে পড়লেই আমি অস্থির হয়ে যেতাম। তুমি কেন আমাকে জোর করে নিয়ে যাওনি তারেক? কেন আমাকে এভাবে পরিস্থিতির হাতে ছেড়ে দিয়েছিলে কেন? নূপুর, তুমি তো এখন রেগে যাচ্ছ। তোমার গলায় আওয়াজ চড়ে গেছে, শান্ত হও। সরি, এভাবে বলতে চাইনি। বলো বলো, তোমার মনের ভেতর যন্ত্রণা দূর করো, জমে থাকা কথাগুলো বলো, তারপর দেখবে অনেক হালকা লাগছে। একদিন তোমার কাজের জায়গায় আসবো। নিজ থেকেই এক কাপ কফির দাওয়াত নিলাম। কখন আসবে বলো? আসবো যে কোনো দিন। আজও চলে আসতে পারি। আজকে আসবে? দুপুরের পর আমার একটা মিটিং আছে, তাহলে আমি এত ব্যস্ত হয়েও না। আজকে আসবো না, বিকেলের দিকে নানিকে হসপিটালে নিয়ে যেতে হবে। আমি যেদিন আসবো তোমাকে জানিয়ে আসবো। আমি এলে কোনো সমস্যা হবে না তো? সমস্যা কি? সমস্যা হবে? সমস্যা না হলেই ভালো, হলেও কিছু করার নেই। আমি আসবো। এসো। থ্যাঙ্কস তোমাকে। কিসের জন্য থ্যাঙ্কস? আমার আজকের দিনটা সুন্দর করে দেওয়ার জন্য, মন ভালো করে দেওয়ার জন্য। ভালো থেকো নূপুর, প্রিয়জনেরা ভালো আছে এখন দেখলে আনন্দ হয়। আমি তোমার প্রিয়জনের তালিকায় আছি এখনো। রাখছি এখন, আমি তোমার ফোনের অপেক্ষায় থাকবো। ফোন রেখে তারেকের মনে হলো সে কি একটু বেশি করে ফেললো। নূপুরের সঙ্গে কি এতটা আন্তরিক হওয়া উচিত হলো? চোখ বন্ধ করলো তারেক। কি জানি, ভালো মন্দের এত হিসাব নিকাশ করতে ভালো লাগে না সব সময়। ভবিষ্যতে যা হবে দেখা যাবে। নূপুরের সঙ্গে কথা বলে যে আনন্দটুকু পেয়েছে, আজ এ আনন্দ নিয়ে বাঁচতে চায়। হ্যালো, পিয়া তুমি কোথায়? আমি ভার্সিটিতে। তুমি কোথায়? আমি আবার কোথায় থাকবো, বাসায় আছি। তোমার ক্লাস শেষ হবে কখন? 4:30টায়। কেন? এখন কি ফ্রি আছো? এখন 1 ঘন্টার ব্রেক চলছে। তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে। কি করি বলো তো? ভিডিও কল করব? না, ভিডিও কলে তো রাতেই কথা বললাম, ভিডিও কলে মন ভরে না। তোমাকে জড়িয়ে ধরতে চাই। কি করব বলো? অপেক্ষা করো। এত অপেক্ষা করতে ভালো লাগে না। আমি তোমার কাছে চলে আসি। চলে আসি বললেই কি চলে আসতে পারবে তুমি? তুমি দেখতে চাও আমি পারবো কিনা? না, দেখতে চাই না। আমি জানি তুমি পারবে, কিন্তু আমি চাই না তুমি এত অল্প সময়ের জন্য আসো। পিয়া, একটা দুঃসংবাদ আছে। পিয়ার বুকটা ধুক করে উঠল। সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? তুমি ঠিক আছো তো? চট্টগ্রামে ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, মনে আছে? ওই ইন্টারভিউয়ের তো অনেক দিন পেরিয়ে গেছে। ওখান থেকে কিছু জানায়নি আর? ওদের মেইল পেয়েছি, আমাকে জয়েন করতে বলেছে। বাহ, ভালো তো। এটা দুঃসংবাদ হবে কেন? আমি চট্টগ্রাম যেতে চাই না, আমি চেয়েছি ঢাকায় চলে আসতে। কিন্তু এটা তো বড় কোম্পানি, তোমার কাজ করার অনেক সুযোগ আছে। তা আছে, ঢাকায় ওদের ব্রাঞ্চ অফিস আছে, তবে জয়েন করার 1.5 বছরের আগে ঢাকায় পোস্টিং নেওয়া যাবে না। ঢাকায় পোস্টিং দরকার নেই, তুমি হেড অফিসেই কাজ করো। কবে জয়েন করতে হবে? 1 তারিখে জয়েন করব। যদি করি? যদি করি মানে কি? অবশ্যই জয়েন করবে। বাসায় কি বলে? বাসায় সবাই খুব খুশি, সানাও খুশি। সে তখনই একটা ফ্ল্যাট খুঁজতে যাচ্ছে। আমি নিষেধ করেছি, বলেছি আমি চট্টগ্রাম গিয়ে তারপর দুজন মিলে ফ্ল্যাট খুঁজব। তুমি এত মন খারাপ করছো কেন? সিলেটে থাকলেও তো আমাদের নিয়মিত দেখা হবে না, তাই না? আর আমি চাই না তুমি ঢাকায় আসো। ঢাকা আমার ভাল লাগে না। শুধু ভার্সিটিতে পড়ার জন্য আমি এখানে আছি। পড়া শেষ হলেই আমি আম্বারখানায় ফিরে যাব। তুমি কেন ঢাকায় পড়তে গেলে পিয়া? তুমি যদি এখানে পড়তে তাহলে আমাদেরকে অপেক্ষায় থাকার এই যন্ত্রণা সহ্য করতে হতো না। তুমি আমার জীবনে আসবে এটা কি আমি তখন জানতাম? আমিও কি জানতাম নাকি? জানলে তো তোমাকে ঢাকায় যেতে দিতাম না। কি ব্যাপার পিয়া, তুমি কি আমাকে অ্যাভয়েড করছো নাকি? পিয়া পিছে ফিরে দেখলো হিমেল দাঁড়িয়ে আছে। সে সাদকে বলল, 10 মিনিট পর ফোন করছে। তারপর হিমেলের দিকে তাকিয়ে বলল, কেমন আছেন? ভালো আছি। তুমি মনে হচ্ছে আমাকে এড়িয়ে চলছো। আপনাকে এড়িয়ে চলবো কেন? এই তো দেখা হয়ে গেল। হুম, আমি সেদিন খেয়াল করেছি তুমি আমাকে দেখা মাত্র লিফটে ঢুকে গেছো। আশ্চর্য, আপনাকে দেখে এই লিফটে ঢুকে যাব কেন? আমি উপর নিচ কোথাও যাব দেখেই লিফটের জন্য দাঁড়িয়েছিলাম।
তুমি আমার প্রশ্নের উত্তর দিলে না এখনো। আমি আপনার প্রশ্নের উত্তর অনেক আগেই দিয়েছি। তুমি আমাকে ঝুলিয়ে রাখছো কেন? আমি আপনাকে কোথায় ঝুলিয়ে রাখলাম? আমি স্পষ্ট করে বলেছি আমার যা বলার। আমাকে ভালোবাসতে তোমার সমস্যা কোথায়? আমার কোন দিকে কমতি আছে বলো? আমি মোটা, এটা তোমার সমস্যা? আহারে হিমেল ভাইয়া, আপনি কিসের সঙ্গে কি মেলালেন বুঝি না। তাহলে সমস্যা কোথায় বলবা তো? আপনাকে কি করে বোঝাই এই বিষয়গুলো জোর করে হয় না, মন থেকে ফিল আসতে হয়। আমি কি জানতে পারি তোমার ফিল কেন আসছে না? আরে মুশকিল। আচ্ছা শোনেন, আপনাকে আগেও বলেছি, আজকে আবারও বলছি, আমার একজনের সঙ্গে রিলেশন আছে। এই কথাটা আপনি কেন বিশ্বাস করছেন না? এই যে আবারও মিথ্যা কথা বললা। কই, আমি তো কোনোদিন তোমার সঙ্গে কাউকে দেখলাম না। আপনি দেখেননি বলে কি আমার রিলেশন থাকতে পারে না? ঠিক আছে, মানলাম তোমার রিলেশন আছে। নাম বলো তার। কোন ডিপার্টমেন্টে পড়ে ছেলেটা? নাম কি তার? কোন সেমিস্টার? পিয়া ধৈর্য ধরে রাখতে পারছে না, সে বলল, ও এখানে পড়ে না, আপনি চিনবেন না ওকে। ঠিক আছে, সমস্যা নেই, আমি ঠিকই বের করে ফেলবো তুমি সত্যি বলছো নাকি মিথ্যা বলছো। পিয়ার ইচ্ছা করছে না হিমেলের সঙ্গে আর কোনো কথা বলতে। তার কাজ আছে বলে সে হিমেলের সামনে থেকে সরে গেল। আগে হিমেলকে তার ভালোই লাগতো, কিন্তু হিমেল প্রপোজ করার পর থেকে এই ছেলেটার সঙ্গে কথা বলতে তার প্রচণ্ড বিরক্ত লাগে। রিলেশন আছে বলার পরও একটা মানুষ কেন এতটা নাছোড়বান্ধ হবে? পিয়ার একবার ইচ্ছে করলো বাসায় চলে যেতে, কিন্তু পরক্ষণে ইচ্ছেটা বাতিল করলো সে। একটা ক্লাস বাকি আছে, অকারণে ক্লাস বাতিল করা ঠিক হবে না। সে ক্লাসের দিকে চলে গেল। পিয়া চলে যাওয়ার কিছুক্ষণ পরই হিমেলের সঙ্গে মিমের দেখা হলো। মিম আরও দুজনের সঙ্গে হেঁটে যাচ্ছিল। হিমেল হাত তুলে মিমকে ডাকলো। মিম ফিরে তাকে হিমেলকে দেখে ও সঙ্গীদের অপেক্ষা করতে বলে হিমেলের কাছে এলো। হিমেল বলল, কেমন আছো মিম? ভালো আছি। ভাইয়া ডাকলেন কেন? দরকার ছিল? তুমি কি বেশি ব্যস্ত? আমার বন্ধুরা ওয়েট করছে। সমস্যা নেই, বলেন। মিম, তুমি কি আমাকে জেনুইন একটা ইনফরমেশন দিতে পারবা? কোন বিষয়ে ইনফরমেশন ভাইয়া? বিষয়টা পার্সোনাল, তুমি কারো সঙ্গে শেয়ার করবে না তো? একটু তাড়াতাড়ি বলেন ভাইয়া। মিম, প্রিয়ার যে ছেলেটার সঙ্গে রিলেশন আছে, তুমি কি আমাকে ওই ছেলেটার নামটা বলতে পারবা? কোন প্রিয়া? কোন প্রিয়া মানে? তুমি আর প্রিয়া একসঙ্গে থাকো না? আমাদের প্রিয়া? আপনি যেভাবে বললেন আমি তো ভাবলাম অন্য কোনো প্রিয়ার কথা বলছেন। প্রিয়া কার সঙ্গে রিলেশনে আছে? কি উল্টো পাল্টা বলেন আপনি? আচ্ছা, বিশ্বাস করো, প্রিয়া নিজে আমাকে বলে গেল। প্রিয়া আমাদেরকে কোনোদিনও বললো না, আর আপনাকে তার গোপন খবরটা দিয়ে গেল? কি জানি ভাইয়া, যদি প্রিয়া আপনাকে এই কথা বলে থাকে, আপনি প্রিয়ার কাছে তার বয়ফ্রেন্ডের নামটা জিজ্ঞেস করেন। আমাকে জিজ্ঞেস করছেন কেন? আমাকে বলবো না তাই না? ভাইয়া, আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে, আপনি আর কিছু বলবেন? না, ঠিক আছে, সরি, তোমাকে ডিস্টার্ব করলাম। থ্যাঙ্কস মিম। মিম চলে গেলে হিমেল বুঝতে চেষ্টা করলো পিয়া আর মিমের মধ্যে কে মিথ্যা কথা বলছে। ওর মনে হলো পিয়াই মিথ্যা বলছে। মিম কেন মিথ্যা বলবে? ওর তো মিথ্যা বলার কোনো কারণ নেই। ক্লাস শেষ করে 8 নাম্বার গেট দিয়ে বেরিয়ে পিয়া রিক্সার দিকে এগিয়ে যাচ্ছিল। পেছন থেকে ওর কাঁধে হাত রাখলো পিয়া। পিয়া পেছন ফিরে সাদকে থেকে চমকে উঠল। এই সময় সাদকে সে একেবারেই আশা করেনি। একটু আগেই তো সাদের সঙ্গে ওর কথা হলো। ছেলেটা তখনও একদম বুঝতে দেয়নি সে যে পিয়ার এত কাছে আছে। পিয়া সাদের হাত ধরে বলল, মানে কি ভাই, তুমি এখানে কিভাবে? একটু আগেই কথা বললাম, তখনও তো কিছু বললেন না তুমি। বলে ফেললে কি তোমাকে এভাবে চমকে দেওয়া যেত? ক্লাস শেষ। তুমি কখন এসেছো? তোমাকে যখন ফোন করেছিলাম তখনই এসেছি। ইস, আমি বুঝতেই পারিনি। ফ্ল্যাটে যাচ্ছ? কোথায় যাব? আমি আসি তোমার ফ্ল্যাটে। মাথা খারাপের কি আছে, ফ্ল্যাটে তো যাওয়াই যায়, সবাই যায়, কিচ্ছু করব না, শুধু তোমাকে জড়িয়ে ধরে চুপচাপ দাঁড়িয়ে থাকবো কিছুক্ষণ। তুমি সিরিয়াস? তুমি আমার ফ্ল্যাটে যেতে চাও? যেতে চাই, মাত্র একবার তোমাকে জড়িয়ে ধরবো, এর বেশি কিছু না। পিয়া সাদের হাত ছেড়ে দিয়ে বলল, আমি তোমাকে ওই সব ছেলেদের মতো মনে করিনি, কিন্তু তুমিও ওইসব ছেলেদের মতোই। কথাটা বলেই পিয়া হন হন করে হাঁটতে শুরু করলো। সাদ পিয়ার হাত টেনে ধরে বলল, কি হলো, এত জোরে হাঁটছো কেন? আরে শোনো না, শোনো প্লিজ। ছাড়া দিয়ে হাত ছাড়িয়ে
ছাড়িয়ে নিয়ে রিক্সা থামিয়ে উঠে পড়ল। সাদও দৌড়ে অন্য পাশে গিয়ে রিক্সা উঠে বসে পড়ল। কি হলো এটা? তুমি রাস্তার মধ্যে এমন শুরু করলে কেন? আমি শুরু করেছি? তুমি এত নোংরা একটা কথা কিভাবে বললে? তুমি আমাকে ওই মেয়েদের মতো মনে করো না। 2 দিন রিলেশন করেই ফ্ল্যাটে চলে যাওয়া মেয়ে আমি না। ওই মেয়ে মানে কোন মেয়ে? কথা বলো না আমার সঙ্গে। আমার ভীষণ বিরক্ত লাগছে। আমার দাদি যদি এই কথা শোনে তাহলে। ভাই রে ভাই, এর মধ্যে দাদি ঢুকে গেল কিভাবে বুঝলাম না। আমি কি এমন কথা বলেছি বলো তো, যার জন্য তুমি এত রেগে গেলে? ফ্ল্যাটে যেতে চেয়েছি, তোমাকে একবার জড়িয়ে ধরতে চেয়েছি, আর কিছু বলেছি? ফ্ল্যাটে গিয়ে জড়িয়ে ধরলেই সব হয়ে যায়? কি হয়ে যায় শুনি? এখন কি আমি ওই সব খারাপ কথাও বলতে থাকবো? কোন খারাপ কথা সেটাই তো বুঝতে পারছি না। ঠিক আছে, আমি সরি, আর কোনোদিন তোমাকে জড়িয়ে ধরতে চাইবো না। দুজনেই হঠাৎ চুপ হয়ে গেল। রিক্সা বাদ নিতেই সাদ বলল, মামা থামেন। পিয়া বলল, এখানে থামবে কেন? এখানে তোমার কি কাজ? আবারও সরি, আমার এইভাবে চলে আসাটা উচিত হয়নি। অতি আবেগে ভুল করে ফেলেছি, ভালো থেকো। কথাটা বলে সাদ রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালাদের দিকে 50 টাকা এগিয়ে দিয়ে পড়ল। ও যেখানে যেতে চাই পৌঁছে দিয়ে আসেন। সাদ টাকাটা দিয়ে উল্টো দিকে হাঁটতে শুরু করলো। রিক্সাওয়ালা পিয়াকে জিজ্ঞেস করলো, মামা কই যাব? পিয়া চুপ করে বসে আছে। তার অসম্ভব কান্না পাচ্ছে এখন। সে নিজেও বুঝতে পারছে না কেন সে সাদের সঙ্গে এমন ব্যবহার করলো। রাগ করার মতো তেমন কিছু কি সাদ বলেছে? সাদ তো আর সত্যি সত্যি ওর ফ্ল্যাটে যেত না। ছেলেটা শুধুমাত্র তার জন্য এত দূর থেকে এসেছে, আর সে কিনা যা তা ব্যবহার করে ওকে তাড়িয়ে দিল। পিয়ার 2 চোখ জ্বলে টইটুম্বর হয়ে উঠল। রিক্সাওয়ালা ওর দিকে তাকিয়েছিল। পিয়ার মলির মুখ দেখে বলল, মামা আপনার কি খারাপ লাগতেছে? পিয়া তাড়াতাড়ি চোখ মুছে রিক্সা থেকে নেমে পেছন ফেলল। গাড়ি আর লোকজনের ভিড়ের কারণে সাদকে দেখতে পেল না সে। রিক্সা উঠে বসে বলল, আমার রিক্সা ঘুরান, তাড়াতাড়ি করেন। রোডের মাথায় এসেও সাদকে দেখতে পেল না সে। ডানে বামে তাকিয়ে কোন দিকে যাবে চিন্তা করে পিয়া বলল, মামা বামে যান। বামে রোডের মাথায় এসে দেখতে পেল সাদ গাছতলা দাঁড়িয়ে ফোনে কথা বলছে। রিক্সাটা একদম সাদের সামনেই থামলো। সাদ কথা শেষ করে পিয়ার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে, এদিকে এসেছো কেন? পিয়া উত্তর না দিয়ে এক দৃষ্টিতে সাদের দিকে তাকিয়ে আছে। ওর চোখ দুটোয় আবারও জল টলমল করে উঠল। সাদ রিক্সায় উঠে বসে বলল, মামা বসুন্ধরার গেটে যান। রিক্সা চলতে শুরু করলে পিয়া সাদের কাঁধে মাথা রেখে ওকে জড়িয়ে ধরে বলল, সরি। আমি তো ফ্ল্যাটে জড়িয়ে ধরতে চেয়েছিলাম, আর এখন যে তুমি খোলা রাস্তায় দুনিয়ার মানুষের সামনে আমাকে জড়িয়ে ধরলে। পিয়া কাঁধ থেকে মাথা তুলে সাদের দিকে তাকিয়ে বলল, তুমি চলে যাচ্ছিলে কেন? আমি তো সরি বলেছি। তুমি সরি বলনি, আমি সরি বলেছি। তুমি এখন সরি বললে। তুমি সত্যি চলে যেতে? জানি না চলে যেতে পারতাম কি না। বিশ্বাস করো পিয়া, আমার পা চলছিল না। এমন কষ্ট আমার জীবনে কখনো হয়নি। তুমি আমার সঙ্গে খারাপ ব্যবহার করো না প্লিজ, ভীষণ কষ্ট হয়। এমনিতেই মন খারাপ হয়ে আছে। চট্টগ্রাম চলে গেলে অনেকদিন তোমাকে দেখতে পাবো না। সরি, আর কখনো এমন করব না। একটা রিকোয়েস্ট করি পিয়া, আমাকে আর কখনো ওইসব ছেলেদের মতো বলো না। ভীষণ খারাপ লেগেছে কথাটা শুনে। আমি তোমাকে ভালোবাসি। টাইম পাস করার জন্য হলে সিলেটে অনেক মেয়ে ছিল, এত কষ্ট করে ঢাকায় আসতাম না। পিয়া সাদের হাতটা শক্ত করে চেপে ধরে বলল, আর কখনো বলবো না। তারেক ওর রুমেই ছিল। নূপুরকে রুমে ঢুকতে দেখে তারেক প্রথমে চিনতে পারল না। মুহূর্তকাল পরই ঘোর কেটে গেলে বলল, হাতের ব্যাগগুলো টেবিলে নামিয়ে রেখে নূপুর বলল, বসবো? ও সরি, প্লিজ বসো। নূপুর চেয়ার টেনে বসে বলল, ঠান্ডা পানি খাওয়াতে পারো? লিফট বন্ধ, তাই হেঁটে উঠতে হলো। ওহো, লিফটে কি যেন সমস্যা হয়েছে হঠাৎ করে, তাই মেকানিক চেক করছে। তুমি কি আমাকে ফোন করনি কেন? আমি নিচে যেতাম। তুমি নিচে গিয়ে কি করবে? আমাকে তো উপরে আসতেই হতো। লিফটম্যান বলল লিফট চালু হতে 1 ঘন্টার মতো সময় লাগবে। 1 ঘন্টা নিচে দাঁড়িয়ে থাকবে কে? তাই কষ্ট হলেও উঠে এলাম। তারেক পানি এনে নূপুরের সামনে রেখে বলল, আমি ভাবিনি এভাবে তুমি চলে আসবে। আমি যে আসবো এটা আমিও ভাবিনি। যাই হোক, এটা তোমার হ্যাপি বার্থডে। তারেকের পুরো মুখে হাসি ছড়িয়ে পড়ল। ব্যাগটা হাতে নিয়ে বলল, তোমার মনে আছে? তুমি কি ভুলে গেছো? তারেক মাথা নাড়ল। কিছু বিষয় আমি তো মাথায় গেঁথে যায়, চাইলেও ভোলা যায় না। কিন্তু তুমি আমার অফিসে চাইলে কিভাবে? খুব কঠিন কিছু তো না। দিদিকে ফোন করলাম, ওর কাছ থেকেই ঠিকানা আর লোকেশন জেনে নিয়েছি। দিদির কাছ থেকে ঠিকানা নিয়েছো? হুম,
কেন, কোনো সমস্যা? না, তবে বাসা যাওয়ার পর দিদি আমাকেও ধরবে। কেন? তুমি এই সব বুঝবে না। এত কিছু কি এনেছো তুমি? আমাদের কি এখন জন্মদিন পালনের বয়স আছে? আনতে ইচ্ছে করলো তাই এনেছি। তুমি যদি বিরক্ত হও তাহলে এক্ষুনি চলে যাব। আমি সত্যি সারপ্রাইজটা হজম করতে পারছি না। এটা আমার কল্পনার চেয়ে অনেক বেশি। থ্যাঙ্কস নূপুর। ছেলে মেয়েরা কি দিল তোমাকে? ওরা উইশ করেনি? করেছে তো ইমন। রাতে কেক এনেছিল, সবাই মিলে কেক কেটে খাওয়া হলো। মেয়ে তো ঢাকায়, সে ভিডিও কলে জয়েন করেছে। ছেলেও এখন কিছু কেনার মতো বড় হয়নি, তবে মেয়ের শার্ট পাঠিয়েছে। এই মেয়ের পাঠানো শার্ট পরে আছি। তোমার মেয়ের পছন্দ ভালো, শার্টটায় তোমাকে খুব মানিয়েছে। আমিও যে কাছাকাছি রঙের শার্ট এনেছি, তুমি যদি চাও তাহলে আমি চেঞ্জ করে আনবো। তারেক ব্যাগ থেকে শার্টটা বের করে বলল, তুমি কেন খামোকা শার্টটা আনতে গেলে? পছন্দ হয়নি? তুমি জানো এটা আমার পছন্দের রং। অনেক পছন্দ হয়েছে। একটা কেক এনেছি, এটা বাসায় নিয়ে যেও বাচ্চাদের জন্য। তুমি কি খাবে বলো? মাত্রই তো এলাম, খাওয়া দাওয়া করিয়ে এখনই বিদায় করে দেবে নাকি? তোমার যতক্ষণ খুশি থাকো। আপাতত কফি খাও। তুমি বলেছিলে কফি খেতে আসবে। আমি কফি বানাবো। আজকে আমার হাতে কফি খাও, যদিও মেনশন তৈরি হবে। তারেক উঠে গিয়ে কর্নারে রাখা টেবিলের সামনে দাঁড়ালো। ওর অবাক ভাব এখনও কাটছে না। নূপুরকে আজ এখানে আসতে দেখে ওর যে কতটা ভালো লেগেছে কাউকে বোঝাতে পারবে না। সে শুরুতে নিজেকে নূপুরের কাছ থেকে দূরে সরিয়ে রাখতে চেয়েছিল, কিন্তু যতবার নূপুরের সঙ্গে দেখা হয়েছে তারেক দূরত্বের দেয়ালটা নিজেই ভেঙে ছোট করে এনেছে। আজ নূপুর যদি থাকতে চায়, সে সব কাজ বাদ দিয়ে নূপুরকে সময় দেবে। বিষয়টা কি খুব ছেলে মানুষই হয়ে যাবে? হোক ছেলে মানুষই। নিজেকে ভালো রাখার জন্য মাঝে মধ্যে ছেলে মানুষই করাই যায়। ভাইয়া চা খাবেন? তারেক নিজের রুমে চলে যাচ্ছিল, দিতের কথায় ফিরে তাকালো। এত রাতে চা? আর কেউ খাবে? আমি খাবো। ইমন কয়দিন ধরে রাত করে ফিরছে, চা না খেয়ে আমি জেগে থাকতে পারি না। ঠিক আছে, আমাকে দিও তাহলে। তারেক ওর রুমে চলে গেল। দিতি 10 মিনিট পর 2 কাপ চা নিয়ে এসে তারেকের রুমে ঢুকলো। তারেকের হাতে চায়ের কাপ দিয়ে বলল, ভাইয়া কাজ শুরু করলেন নাকি? না না, একটা মেল আসার কথা ছিল, ওটাই চেক করলাম। তখন তুমি বসো না। দিতি চেয়ারে বসে চায়ে চুমুক দিল। তারেক চায়ে চুমুক দিয়ে বলল, চা ভালো হয়েছে? দিতি হাসলো। পিয়ার বাড়ানো চায়ের মতো ভালো হয়নি। না না, একটা মেল আসার কথা ছিল, ওটাই চেক করলাম। তুমি বসো না। তা ঠিক। আমার মেয়েটার যে কোথা থেকে এত ভালো চা বানালো সেগুলো কে জানে। পিয়ার হাতের চা আমি ভীষণ মিস করি। আচ্ছা, ইমনের কি হয়েছে বলো তো? সে কি বেশি ব্যস্ত নাকি? সকালে সকালে ওকে দেখছি না কয়েকদিন ধরে। রাতেও যতক্ষণ জেগে থাকি ওকে আসতে দেখি না। কোথায় সে? কি নিয়ে এত ব্যস্ত আছে? ওর সঙ্গে আমি কথা বলি না ভাইয়া, 7 দিন ধরে আমাদের কথা বলা বন্ধ। কথা বলা বন্ধ কেন? কি হয়েছে? সে বিদেশ না গিয়ে ছাড়বে না। তার মাথায় এটা জরমের মতো গেঁথে গেছে, বিদেশ গেলেই তার সব সমস্যার সমাধান হয়ে যাবে। বিদেশের ভূত এখনো কি নামেনি? আমি সেদিন এত করে বোঝালাম, তখন তো সুন্দর বললো বিদেশ যাওয়ার চিন্তা বাদ দেবে। আবার কি হলো ওর? আমি এসব জানি না, এখন আর জানতে ইচ্ছে করে না। যা খুশি করুক। জমানো টাকা ছিল কিছু, টাকাগুলো এক লোকের হাতে তুলে দিয়েছে। করলো? ওর কলিগ ছিল বোধহয়। ওই লোক বলেছে তাকে ওয়ার্ক পারমিট সহ ভিসা করে দেবে। আমি বারবার নিষেধ করলাম, কিন্তু সে শেষ পর্যন্ত টাকা দিয়েই ছাড়লো। আমার মনে হচ্ছে ওই লোকটা পুরাই ফ্রড। তোমার এমন কেন মনে হচ্ছে? তাছাড়াও তুমি কথাটা এতদিন আমাকে বলনি কেন? আপনাকে কখন বলবো? সে টাকা দেওয়ার পর আমাকে জিজ্ঞেস করেছে টাকা দেবে কিনা। 3-4 দিন ধরে আমাকে রাজি করানোর চেষ্টা করেও যখন রাজি করাতে পারিনি, তখন এসে বলল যে সে আগে টাকা দিয়েছে। আমি তারপর থেকে ওর সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছি। এরপর থেকেই সকালে বের হয়ে যা আর রাত করে বাড়ি ফেরে। ঠিক আছে, আমি ওর সঙ্গে কথা বলবো। কত টাকা দিয়েছে জানো কিছু? একবার বলল 2 লাখ, আবার বলল 3.5 লাখ। সে যে কোনটা সত্যি বলছে আমি সেটাও বুঝতে পারছি না। ভাইয়া আপনি ওকে বলেন ওই লোকের কাছ থেকে টাকা ফেরত আনতে। তুমি টেনশন করো না দিদি, আমি দেখছি কি করা যায়। ভাইয়া একটা কথা বলবো? বলো না। আজকে নূপুর আপার সঙ্গে আমার দেখা হয়েছিল।
তাই নাকি? একটু বললেই তারেক মোবাইল ফোন হাতে তুলে নিল। নূপুর আপার সঙ্গে আপনার দেখা হয়েছে তাই না? তারেক হঠাৎ অপ্রস্তুত হয়ে গেল নূপুরের কথা শুনে। হুট করে মিথ্যা বলে ফেলল। না তো। আপনার জন্মদিনের আগের রাতে নূপুর আপা আমার কাছ থেকে আপনার অফিসের ঠিকানা নিয়েছিল। পরদিন সে আপনার অফিসে গিয়েছিল। নূপুর আপা পুরো বেলা আপনার সঙ্গেই কাটিয়েছে। আজ যখন দেখা হলো তখনই কথাগুলো শুনলাম। আপনি অস্বীকার করছেন কেন ভাইয়া? ধরা পড়ে যাওয়ায় তারেক কিঞ্চিত অস্বস্তি বোধ করলো। ব্যাপারটা বুঝতে পেরে দিতে বলল, ভাইয়া আমি কিন্তু আপনাকে আগেও বলেছি নূপুর আপার কথা। আপনি আমার উপর রাগ করবেন না প্লিজ। ছোট ভাইয়ের বউ হয়ে কেন আপনার ব্যক্তিগত বিষয়ে এত আগ্রহ দেখাচ্ছি এটা আপনি ভাবতে পারেন। বিশ্বাস করেন ভাইয়া, আপনাকে আমি শুধু ইমনের বড় ভাই হিসেবে দেখি না, আমার নিজের ভাইও মনে করি। আপনি আর নূপুর আপা আপনারা দুজনই আমার অনেক পছন্দের মানুষ। প্রিয় দুজন মানুষ এভাবে কষ্ট পাচ্ছে এটা দেখতে আমার ভালো লাগে না। আমি কি তোমাকে কখনো বলেছি আমি কষ্টই আছি? সব কথা কি মুখে বলার পরেই মানুষ বুঝে ভাইয়া? আপনি এভাবে রাগ করে আমার দিকে তাকাবেন না প্লিজ। এক জীবনে আপনারা দুজন ভালোবাসতেন। আপনাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আপনাদেরকে আলাদা করে দেওয়া হয়েছে। আজকে আপনিও একা, নূপুর আপাও একা। বাকি জীবনটা দুজন একসঙ্গে কাটাতে সমস্যা কোথায়? আমি তো কোনো সমস্যা দেখি না। আমি ভালোই আছি দিদি। নতুন করে জীবনে আর কোনো জটিলতা তৈরি করতে চাই না। জটিলতা কেন হবে? আমি তো জটিলতার কোনো কারণই দেখি না। তুমি আমাকে নিয়ে ভেবেছো এতই আমি অনেক খুশি, কিন্তু এটা হওয়ার না। কেন হওয়ার না ভাইয়া? এসব কথা বাদ দাও। তুমি ইমনকে বলো আমার সঙ্গে যেন কথা বলে। আমি জেগেই আছি। আচ্ছা। দিদি চায়ের কাপগুলো নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। দিদি চলে যাওয়ার পর তারেক চিন্তা করলো সে শুধু দিদির সঙ্গে না, তার নিজের সঙ্গেও বলছে মিথ্যা। নূপুর তার অফিসে আসার পর থেকে তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ আছে। এমন না যে আগের মতো তারা প্রেমে ভাসতে শুরু করেছে, কিন্তু নূপুরের সঙ্গে কথা বলতে তার খুব ভালো লাগছে। তাদের মধ্যে খুবই সাধারণ কথাবার্তা হয়। আজ কোথায় গিয়েছিল, বাজারে কোন সবজি বা ফলের দাম ধরা ছোঁয়ার বাইরে, কোন আত্মীয়ের সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেল, বাসায় কে অসুস্থ, এসব একেবারেই ঘরোয়া কথাবার্তা চলতে থাকে মেসেঞ্জার চ্যাটিংয়ে। 3-4 বার ফোনে কথা হয়েছে এর মধ্যে, ব্যাস এটুকুই, এর চেয়ে বেশি কিছু না। নূপুরও তাকে কিছু ইঙ্গিত করেনি, আর সেও নূপুরকে কিছু বোঝানোর চেষ্টা করেনি। তবে এই রোজকার টুকটাক কথাবার্তার মধ্যে কোথাও যেন একটা আকর্ষণ লুকিয়ে আছে। এইসব সাধারণ কথাবার্তার মধ্যেই ওরা দুজন যে আবারও কাছাকাছি চলে আসবে এটা তারেক ভালো করে জানে, কিন্তু কিছুতেই স্বীকার করতে চায় না। যদি মনের কাছাকাছি নাই আসবে তাহলে দুজনেই কেন ফোন আর মেসেজের জন্য অতটা অধীর হয়ে অপেক্ষা করে থাকবে? পিয়ার সেমিস্টার ফাইনাল হয়ে গেছে, গতকালই পরীক্ষা শেষ হয়েছে। তারেক আজকে প্লেনের টিকিট করে দিতে চেয়েছিল, কিন্তু পিয়া তারেককে অনুরোধ করে সানার সঙ্গে বাসে সিলেট যাওয়ার পারমিশন আদায় করেছে শেষ পর্যন্ত। মিম আর মরিয়ম গতকালই যার যার বাড়িতে চলে গেছে। রুমে শুধু পিয়া আর ঐশী আছে। ঐশী আর পিয়া মিলে মুভি দেখছে আর গল্প করছে। সানা ভোরে ঢাকায় এসে পিয়াকে মেসেজ পাঠিয়েছে 9টার দিকে সানার আসার কথা। সানা আসার পর যমুনায় গিয়ে 2 বন্ধু মিলে কেনাকাটা করবে, তারপর রাতের বাসে সিলেট রওনা দেবে। 9:30টায় সানা ফোন করে জানালো ওর ছোট মামা এখন আসতে দিচ্ছে না, সে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে তারপর আসবে। ঐশী জিজ্ঞেস করলো, কার সঙ্গে কথা বলে? সানার সঙ্গে। সানায়ের না 9টা আসার কথা? কিন্তু ওর মামা বলেছে দুপুরে ওনার বাসায় খাওয়া দাওয়া করে তারপর আসতে। আপু 1 মিনিট, একটা ফোন আসছে। পিয়া ফোন নিয়ে বারান্দায় চলে এলো। হ্যালো পিয়া, তুমি কোথায়? আমি বাসায় আছি। তুমি কোথায়? আমি তোমার বাসার সামনে। কি, তুমি ঢাকায়? তুমি সানার সঙ্গে এসেছো? সানা তো আমাকে কিছু বললো না। তুমিও তো বলনি কিছু, তুমি বললে না কেন? সানাকে বলেছিলাম আমি যে ওর সঙ্গে আসছি, এটা যেন কাউকে না বলে, তাই ও কাউকেই বলেনি। তোমার না আজকে অফিস, তুমি ঢাকায় এলে কিভাবে? তোমাকে দেখতে ইচ্ছা করছিল, অফিস থেকে একদিনের ছুটি নিয়েছি। কাল তো শুক্রবার। পিয়া অস্থির হয়ে বলল, তুমি এখন কোথায়? বললাম তো, আমার কাছেই আছে। ও হ্যাঁ, আমি নিচে আসবো? এটা জিজ্ঞেস করার মতো কথা? জলদি এসো। পিয়া এক দৌড়ে ওর রুমে এসে কাপড় পাল্টে নিল। সাজগোজের মোটেও সময় নেই, কোনো মতে লিপস্টিক লাগিয়ে চুল আঁচড়ে সে ঐশীর রুমে উকি দিল। আপু আমি নিচ থেকে আসছি। ও মা, কই যাও? মাত্রই না বললে সানা দুপুরে আসবে? হ্যাঁ আপু, অন্য একটা কাজ আছে। কি রে ভাই, কার সঙ্গে প্রেম টেম করছি
শুরু হয়ে যায়নি তো তোমার? তোমার অবস্থা দেখে এরকমই মনে হচ্ছে। আপু আমি এসে বলবো, এখন দেরি হয়ে যাচ্ছে, দরজাটা বন্ধ করে দাও। পিয়া দাঁড়ালো না। লিফট মাত্র নিচে নামছে। লিফট উপরে উঠে আসা পর্যন্ত এটুকু দেরি আর সহ্য হচ্ছে না। পিয়া সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। দ্রুত পায়ে মেন গেটের বাইরে বেরিয়ে এসে সাদকে দেখতে পেয়ে সে একটু স্থির হলো। বাকি দূরত্বটুকু ধীর পায়ে হেঁটে সাদের সামনে এসে দাঁড়িয়ে বলল, এইভাবে বারবার সারপ্রাইজ দাও, আমি তো চমকেই যাই। সাদ বলল, কেমন আছো? এখন অনেক ভালো আছি। আমার যে কেমন লাগছে কেমন লাগছে? বলে বোঝাতে পারবো না, মানে মনে হচ্ছে খুশিতে পাগল হয়ে যাব। সানা তোমার কাছে আসছে, তাই আর লোভ সামলাতে পারলাম না। সানার তো এখনই আসার কথা ছিল, তুমি কিছু একটা করেছো তাই না? আমি কি করবো? আমি শুধু বললাম এতদিন পর ঢাকায় এসেছিস, মামার বাসায় অন্তত একবেলা থেকে তারপর বন্ধুর বাসায় যা। মামাও আজকে বাসায় যাচ্ছে, জোর করে ওকে রেখে দিল। এইসব দুষ্টু বুদ্ধি যে কোথায় পাও তুমি? প্রেমে পড়লে মাথায় সারাক্ষণ দুষ্ট বুদ্ধি ঘুরতে থাকে, বুঝতে পেরেছো? তোমার রুমের বারান্দায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে, তোমাকে দেখছে। ইস ঐশী আপু, ও আমাকে এখনই জিজ্ঞেস করছিল। কি? কিছু না, চলো এখান থেকে। কোথায় যাব বলো? আমি জানি না, কিন্তু এখান থেকে চলো এখনই। সানা ফোন করে বলল, পিয়া আমি আসছি এখন। তোর বাসাটা ডি ব্লকে না? ডি ব্লকে, রোডে ঢুকলেই আকাশি রঙের বিল্ডিংটা। আমি নিচে আসছি, তুই আয়। পিয়া নিচে নেমে এসে 2 মিনিট অপেক্ষা করতে একটা গাড়ি এসে ওর সামনে থামলো। গাড়ির ভেতর থেকে সানা বেরিয়ে আসার পর ওর ছোট মামাও নামলো। পিয়া মামাকে সালাম দিলে মামা উত্তর দিয়ে বলল, পিয়া তো অনেক বড় হয়ে গেছে, স্কুল থাকতে দেখেছিলাম তোমাকে। ভালো আছো তুমি? জি মামা। তুমি তো অনেক কাছে থাকো, একদিন বাসায় আসো। আসবো মামা, আপনি ওপরে আসেন। আসবো আর কয়েকদিন। তোমরা সাবধানে যেও, পৌঁছে একটা ফোন দিও। জি মামা। দুজনের কাছ থেকে বিদায় নিয়ে মামা চলে গেলে ওর পিয়ার ফ্ল্যাটে এসে ঢুকলো। পিয়ার রুমে এসে সানা বলল, তোর রুমটা অনেক সুন্দর করে সাজিয়েছিস, কি সুন্দর বাতাস আসছে। এই তুই কি বাইরে গিয়েছিলি নাকি? না তো, কেন? তুই বাসায় লিপস্টিক লাগিয়ে বসে থাকিস? পিয়া হেসে বলল, তোকে দেখি কি যে ভালো লাগছে আমার। সানা বিছানায় বসে বলল, আমারও। আমি ঠিক করেছি, এরপর যখন ঈদের ছুটি হবে তখনও তোর কাছে চলে আসবো, তারপর দুজন মিলে একসাথে বাড়িতে যাব। আসিস প্লিজ, অনেক মজা হবে। বিছানায় রাখা প্যাকেটটা টেনে নিয়ে সানা বলল, এটাতে কি রে? এরপর নিজে প্যাকেট থেকে শালটা বের করে বলল, ভাইয়া এসেছিল। পিয়া ঢোক গেল। কেন ভাইয়া? আমার ভাইয়া। তোর ভাইয়া আমার এখানে আসবে কেন? পাগল নাকি? আমি আর ভাইয়া বার্মিজ মার্কেটে গিয়ে এই শলগুলো কিনেছিলাম। সানা ওর ব্যাগ থেকে নিজের শালটা বের করে বলল, এই দেখ, এইটা আমার আর এটা আম্মার জন্য। ভাইয়া এই শালটা নিয়ে বলল ওর কোন বন্ধুর মার জন্য নিচ্ছে। এটা তোর কাছে কেমন করে এসেছে পিয়া? মাঝে মাঝে আমার পরিস্থিতি সৃষ্টি হয় যে মিথ্যেটা বানানোর জন্য এতটুকু সময় পাওয়া যায় না। পিয়ার হয়েছে এখন ঠিক সেই দশা। ও যে কিছু একটা বানিয়ে বলবে তেমন কোনো কথা মাথায় আসছে না। সাদ ওকে ব্যাগটা দিয়ে বলেছিল যেহেতু সানা আসছে, পিয়া যেন রুমে গিয়ে আগে ব্যাগটা লুকিয়ে ফেলে। পিয়াও রুমে ঢুকেছে আর পরই 2টা ফোন এসেছে। ফোনে কথা শেষ করতে না করতে সানার ফোন এল আর পিয়া তড়িঘড়ি করে নিচে নেমে গেল। ব্যাগটা যে বিছানায় পড়ে আছে সে বেমালুম ভুলে গিয়েছিল। কি রে, কি হয়েছে তোর? এটা ভাইয়া তোকে দেয়নি? তোর মুখটা এমন হয়ে আছে কেন? ভাই রে ভাই, একটু নর্মাল হ। এটা যদি আমার ভাইয়া তোকে দেয়ও আমি একটুও মাইন্ড করব না, বরং অনেক খুশি হব। এবার বল এটা কোত্থেকে এসেছে? পিয়া বোকার মতো হেসে বিছানার অপর প্রান্তে বসলো। সানা ভ্রু নাচিয়ে বলল, ভাইয়া এসেছিল তাই না? সানা উঠে এসে পিয়ার হাত ধরে বলল, সত্যি পিয়া? কবে থেকে চলছে এইসব? তুই আমাকে বললি না একবারও? মানে আমার কাছ থেকেও কিভাবে লুকাতে পারলি ভাই? পিয়া এবার স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। সানা শোন, আমি তোকে বলতাম কিন্তু সাদ কাউকে বলতে নিষেধ করেছে। বুঝলাম, ভাইয়া নিষেধ করেছে, কিন্তু তাই বলে তুই আমার কাছ থেকেও লুকাবি? সরি সানা, সাদ নিষেধ করলো আর আমিও ভয় পেয়েছিলাম। তুই কিভাবে রিয়েক্ট করবি বুঝতে পারছিলাম না। আমি শুধু ভাবছি এত কিছু কখন হলো। তুই, আমি, ভাইয়া, আমরা সবাই তো সিলেটেই ছিলাম।
আমি কোনোদিনও এতটুকু আজ করতে পারিনি। ভাইয়াটাও কি সাংঘাতিক, আমাকে কিছুই বুঝতে দেয়নি। যা কিছু হয়েছে আমি ঢাকায় আসার পর হয়েছে, তুইও ততদিনে চট্টগ্রাম চলে গিয়েছিস। বুঝলাম, তুই তাহলে আমার ভাবি হবি। কেমন ভাবি হবি তুই বলতো? সিনেমার ভাবিদের মতো, অনেক পাজি আর হিংসুটে? পিয়া সানার হাত ধরে বলল, সানা তুই কাউকে বলবি না তো? বললেই বা কি হবে? তুই কি নিষিদ্ধ কোনো কাজ করেছিস নাকি? আমি ভাইয়াকে ফোন করি, আমি এখন ওর সঙ্গে চরম ঝগড়া করব। এখন ও কিভাবে এমন একটা কাজ করতে পারলো আমাকে না বলে? পিয়া তাড়াতাড়ি সানার হাত থেকে ফোনটা কেড়ে নিল। এখন না সানা, সাদ ভীষণ রাগ করবে আমার উপরে। তোর উপর রাগ করবে কেন? এই যে তুই জেনে গিয়েছিস সেটার জন্যই রাগ করবে। আর আমাকে বোকা বানিয়ে দুজন মিলে যে এই কাজ করে বসে আছো, এতেই বুঝি আমার রাগ হচ্ছে না? রাগ করিস না প্লিজ, আমি তোকে সবার আগে জানাতাম, আগে নিজের বিষয়টা একটু বুঝে নিতে চাচ্ছিলাম। থাক থাক, আর মিথ্যা বলতে হবে না। এটা তো পরীক্ষা সিলেবাস যে দুজন আগে বুঝে নিচ্ছিলি। আর মিথ্যা বলিস না আমার সঙ্গে। আমার ভাইটাও কি মিথ্যুক, কি সুন্দর করে বললো বন্ধুর মাকে এই রঙের নাকি মানাবে। সরি বললাম তো, আমাদের দুজনের তরফ থেকে সরি বললাম। চল তোকে একটা ড্রেস কিনে দেই, তাহলে তোর মন ভালো হবে তো। ঘুষ? শুরু থেকেই ঘুষ? তুই তো বহুত চালাক, ঘুষ দিয়ে আমার মুখ বন্ধ রাখতে চাস? পিয়া সানার কথাটা শুনে কেঁদে ফেলল। সানাও ভেবা জায়গা খেয়ে গেল পিয়ার এমন হঠাৎ কেঁদে ওঠায়। পিয়াকে জড়িয়ে ধরে সে বলল, আহারে তুই দেখি সিরিয়াস হয়ে গেলি। আমি তো মজা করছিলাম এতক্ষণ। এই যে তোকে ছুঁয়ে বলছি, আমি কাউকে বলবো না তোদের কথা। পিয়া চোখ মুছে সানার ফোন ফেরত দিল। সানা ফোন হাতে নিয়ে বলল, ভাইয়ার সঙ্গে কিন্তু আমার আলাদা হিসাব নিকাশ আছে, ওকে কিন্তু আমি ধরবই। আমি যে তোর এখানে এসে জেনেছি এটা বলবি না। আমি নিজের মতো করে ওর মুখ থেকে কথা বের করব, দেখিস। নূপুরের নানি জামিলা 8টার আগেই রাতের খাবার খেয়ে নেন। 1 পিস রুটি আর দুধ, এই হলো তার রাতের খাবার। নূপুর রুটি ছেড়ে দুধে ভিজিয়ে দিচ্ছে। রুটিটা নরম হলে জামিলার মুখে তুলে দেবে। জামিলা চুপচাপ তাকিয়ে নাতির কাজ দেখছেন। গত 6 মাসে 2বার হসপিটাল থেকে ঘুরে আসার পর জামিলা একেবারেই চুপচাপ হয়ে গেছেন। এমনও দিন যায় পুরো দিনের মধ্যে তিনি একটা কথাও বলেন না। জামিলা কথা না বললেও নূপুর সারাদিন কোথায় কি হলো না হলো সব ঘটনা নানির সামনে বলতে থাকে। জামিলা মন দিয়ে সব কথা শোনেন, কখনো মাথা নেড়ে নিজের সম্মতি জানান। আজ খাওয়ার সময় নূপুর বলল, নানু প্রতিদিন একই খাবার খেতে ভালো লাগে তোমার? জামিলা মাথা নেড়ে হ্যাঁ বলেন। নূপুর আবার জিজ্ঞেস করে, তুমি ঝাল কিছু খাবা? একটু ভাত খাবা নানু? জামিলা এই কথার উত্তর দিলেন না, নিজের জীর্ণ শীর্ণ হাতের রেখার উপর আঙুল বোলাতে থাকেন। এমন সময় নূপুরের মা রেবা রুমে ঢুকলেন। জামিলার পাশে বসে রেবা বললেন, তিশা আসছিল আজকে, শতকরার আচার বানিয়েছিলাম, ওটা নিয়ে গেল। নূপুর বলল, তিশার সঙ্গে কথা হয়েছে আমার, ও ফোন করেছিল। তিশা একটা কথা বলবো আজকে। কোন কথা আম্মা? তারেকের সঙ্গে তোর দেখা হয়? আমার তো কত মানুষের সঙ্গে দেখা হয়, একই শহরে থাকি, তারেকের সঙ্গে দেখা হতেই পারে। ওটা বলি নাই, তারেক কি তোর সঙ্গে নতুন করে যোগাযোগ করছে? তারেক আমার সঙ্গে যোগাযোগ করবে কেন? না মানে অনেক বছর তো কোনো আসা যাওয়া ছিল না, হঠাৎ তারেক কোত্থেকে এলো? তারেক কোত্থেকে এলো মানে কি? তারেক তো এই শহরেই থাকে। তিশা বলল তারেক নাকি গ্র্যান্ড সুলতানেও ছিল। ছিল, সে তার মতো বন্ধুদের সঙ্গে গিয়েছিল। হঠাৎ করে দেখা হয়েছিল কেন? তিশা কি এটা বলেছে তারেক আমাদের সঙ্গে গিয়েছে? তুই তো রেগে যাচ্ছিস কেন? তিশা এটা বলেনি। কালকে তুমি রেগে যাওয়ার মতো কথা বলেছো আম্মা। কেমন আছো ওরা সবাই? কতদিন দেখি না সবাইকে। নূপুর জামিলার মুখে খাবার তুলে দিয়ে রেবার দিকে তাকালো। আম্মা তুমি কি জানতে চাও? ঠিক করে বলো তো। তিশার কাছেও শুনলাম, আমি কিছু জিজ্ঞেস করি নাই, তিশাই বলছিল ওর কথা। তারেকের নাকি বউ মারা গেছে। তারেকের বউ মারা গেছে, এই কথাটা তুমি এত হাসি মুখে জিজ্ঞেস করছো কেন? মনে হচ্ছে খুশির কোনো খবর। রেবা নূপুরের বিরক্তিকে পাত্তা দিলেন না, বললেন, তারেকের বাচ্চা কয়টা? 2 ছেলে মেয়ে। আমি ভাবছি একদিন ওই বাসায় যাব। কেন বাসায় যাবা? আম্বরখানায় ভাবির সঙ্গে দেখা করে আসবো। আম্মা তুমি কি চিন্তা করে কি বলছো আমি জানি না,
কিন্তু আম্বরখানায় যাওয়ার চিন্তাও তুমি করো না। তুমি ভুলে যেও না একসময় তুমি তারেকদেরকে কিভাবে অপমান করেছিলে। আজ যদি সুযোগ আসে চাচি তোমাকে ছেড়ে কথা বলবে না। তা একটু বলুক, সমস্যা নাই। ভাবির কাছেই আমি মাপ চেয়ে নিব। কয়দিন ধরে মনটা চাচ্ছে ভাবিকে দেখতে। নিজে সেদে অপমান হতে চাইলে যেও, আমার কিছু বলার নেই। জামিলার খাওয়া শেষ হয়ে গিয়েছিল। নূপুর বাটি নিয়ে উঠে যাওয়ার সময় জামিলা নাতির হাতে হাত রাখলেন। নূপুর জিজ্ঞেস করলো, আর কিছু খাবে নানু? জামিলা ক্ষীণ কণ্ঠে বললেন। নূপুর অবাক হলো। জামিলা অনেক কিছুই ভুলে গেছেন। পরিচিত অনেককে দেখলেই আজ আর চিনতে পারেন না। নূপুর জিজ্ঞেস করলো, তারেকের কথা তোমার মনে আছে নানু? জামিলা উত্তর না দিয়ে মাথা নাড়লেন। তারেককে মনে আছে তার। দুই মেয়ে আবদার করেছে আর তাদেরকে বাইরে খাওয়াতে হবে। তারেক তাই হাতের কাজ গুছিয়ে নিচ্ছিল। সে ঘড়ি দেখল, 1:45 বাজে। একটু পরে পিয়া আর চৈতির চলে আসার কথা। বিডি কেবলসে আজকে বিল আনতে যাওয়ার কথা। বিলের কাগজটা রাতে রেডি করে রেখেছিল। ওটার উপর আরেকবার চোখ বুলিয়ে দেখে নিল সব ঠিকঠাক আছে কিনা। কাগজটা খামে ভরে রফিকের হাত দিল যেন। রফিক চেক নিয়ে একেবারে ব্যাংকে জমা দিয়ে আসে। নিজের চেয়ারে এসে বসতেই তারেকের রুমের দরজাটা ঈষৎ খুলে গেল। তারেক ভেবেছে মেয়েরা চলে এসেছে, কিন্তু দরজার ফাঁক দিয়ে নূপুরের মুখটা দেখতে পেল সে। নূপুর বলল, আসবো? আরে তুমি? হ্যাঁ এসো। নূপুর ভেতরে ঢুকে বলল, আমি তোমাকে রুমে ঢুকতে দেখলাম, তাই নক না করেই দরজা খুলে ফেলেছি, সরি। তারেক কিছু না বলে নূপুরের দিকে তাকিয়ে হাসল। একসময় তার সব কিছুতেই মেয়েটার দখল ছিল, অথচ আজ পরিস্থিতি কত পাল্টে গেছে। নূপুর জিজ্ঞেস করল, অন্য কারো আসার কথা ছিল? কেন বলো তো? তুমি যেভাবে আরে তুমি বললে তাতে মনে হয় তুমি অন্য কাউকে আশা করেছিলে। আমি ভুল সময় চলে এসেছি। বাহ, মেয়েরা তো সত্যি অনেক কিছু বুঝতে পারে। সত্যি অন্য কারোর আসার কথা? আমার একবার মনে হয়েছিল ফোন করে আসি, তারপর আবার কি মনে করে চলে আসছে। ব্যাংকে গিয়েছিলাম, ফেরার পথে হঠাৎ মনে হলো তোমার এখানে কফি খেয়ে যাই। আমার আজকে কফি খাওয়ার কোটা শেষ, যদি এখন লাঞ্চ টাইম হয়ে আছে, কিন্তু তুমি চাইলে তোমাকে কফি খাওয়াতে পারি। না, এখন আর কফি খাবো না, আজ যাই, অন্যদিন আসবো। আরে বসো, এত অস্থির হচ্ছ কেন? কফি না খাও, অন্য কিছু খাও, মাত্রই তো এলে। আজকে কিছু খাবো না, তুমি কাজ করো, ক্লায়েন্ট সামলাও। ক্লায়েন্ট কোথায়? কার না আসার কথা বললে? তারেক হেসে উঠল। ওহো, ক্লায়েন্ট না, আমার মেয়েরা আসছে। তোমার না এক মেয়ে প্রিয়া? প্রিয়া আর চৈত্রা তো আমার মেয়েই। আমি উঠি প্লিজ। নূপুর ভ্যানিটি ব্যাগটা হাতে নিল। নূপুর উঠে দাঁড়ানোর আগে দরজা ঠেলে একটা মুখ উকি দিল। বাবা আসবো? তারেক বলল, আসো। পিয়া আর চৈতি রুমে ঢুকে নূপুরকে দেখে তারেকের দিকে তাকালো। পিয়া বলল, বাবা আমরা বাইরে আছি, তুমি কাজ শেষ করো। তারেক বলল, বাইরে যেতে হবে না, আমরা কাজ শেষ। প্রিয়া উনি তোমার ফুফি হন। নূপুর ও আমার মেয়ে প্রিয়া, আর এই চৈত্রী ইমনের মেয়ে। পিয়া আর চৈতি নূপুরকে সালাম দিল। 2-4টা টুকটাক কথাবার্তার পর নূপুর উঠে দাঁড়িয়ে বলল, আমি আসি তাহলে, তোমরা বাবার সঙ্গে আনন্দ করো। তারেক বলল, তুমি আসতে পারো আমাদের সঙ্গে। পিয়া চাচ্ছিল না বাইরে কোনো মানুষ তাদের আড্ডায় সামিল হোক, যাকে সে কোনো দিনও দেখেনি। এমন একজনকে তার বাবা কেন ইনভাইট করছে? সে নূপুরের মুখের দিকে তাকিয়ে আছে। সে চাচ্ছে নূপুর যেন না বলে, সে যেন তাদের সঙ্গে না যায়। নূপুর হেসে বলল, আজ না, অন্য একদিন আড্ডা দেওয়া যাবে, আবার দেখা হবে। আজ তাহলে আসি, তোমরা ভালো থেকো। চৈতি বলল, ফুপি আপনি কি আমার আম্মুকে চেনেন? চিনি তো, তোমার আম্মু আমার ভালো বন্ধু, আমরা একই এলাকার মানুষ। তোমার নানার বাড়ি আর আমাদের বাড়ি এক জায়গাতে। আমারও তাই মনে হচ্ছিল, আম্মুর মুখে আপনার নাম শুনেছি। আপনি আমাদের বাসায় আসেন না কেন ফুপি? নূপুর ঝট করে তারেকের দিকে তাকালো। তারেক বলল, নূপুর তোমার না ব্যাংকে যেতে হবে, তোমরা দেরি হয়ে যাচ্ছে বোধহয়। আমি যাই, ব্যাংকে যেতে হবে এখন। নূপুর সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল। পিয়া চেয়ারে বসে বলল, উনি আমাদের কেমন ফুপি হন বাবা? কোনোদিনও তো ওনাকে দেখিনি। তোমার দাদা আর নূপুরের আবার দূরত্ব সম্পর্ক কাজিন হন। তাছাড়া নূপুর অনেক বছর দেশের বাইরে ছিল, কিছুদিন হলো দেশে ফিরে এসেছে।
আসমা পারভিন তারেকের সঙ্গে গল্প করছেন। বেশিরভাগ গল্পই তার এবং বাচ্চাদের ছোটবেলার। ইদানিং তিনি আগের কথাই বারবার বলতে থাকেন। তারেকও মন দিয়ে আসমার সব কথা শোনে। শুনতে ভালোই লাগে। সারাদিনের ব্যস্ত জীবনের ক্লান্তিকর অধ্যায় শেষে আসমার সঙ্গে কাটানো 1-8 ঘন্টার সময় তারেককে খুব এনার্জি দেয়। দিয়ার মৃত্যুর পর থেকে নিজের একান্ত কথাগুলো তারেক কাউকে বলতে পারেনি। কাউকে আসলে বলা যায়ও না। নিজের মা বাবাকে না, সন্তানকেও না। বন্ধু বান্ধবের সঙ্গে সব রকম গল্প করা যায়, আড্ডা দেওয়া যায়, কিন্তু একেবারে নিজস্ব কথাগুলো বন্ধুদেরও বলা যায় না। দিয়াকেই শুধু বলতে পারতো সে। দিয়ার কাছে সে নিজেকে সঁপে দিতে পারত। দিয়া খুব সহজেই তারেকের অভিমান, ক্লান্তি আর মন খারাপের মুহূর্তগুলো ধরতে পারত। দিয়া ম্যাজিকের মতো সমস্ত ক্লান্তি আর মন খারাপ দূর করে দিত। তারেক নিজের মনের বিরুদ্ধে গিয়ে বিয়েটা করলেও দিয়া তার নিজ গুণে একসময় তারেকের সব কিছু হয়ে উঠেছিল। সংসারের সব কিছু, সব দায়িত্ব দেওয়ার উপর ছেড়ে দিয়ে তারেক নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত ছিল। তাই তো দিয়ার অনুপস্থিতির শুরুর দিনগুলোতে তারেক বড্ড বেসামাল হয়ে পড়েছিল। আসমা আর দিতি মিলে বাচ্চাদের দায়িত্ব বুঝে নেয় তারেকের জীবনে স্বস্তি ফিরে এসেছিল। আসমা পান সাজতে সাজতে বলল, প্রিয় দর্শক বৃন্দ, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিলে আর আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার অনুপ্রেরণা পাবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন এবং এইরকমই ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ।